আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবে তুমি গল্পের চতুর্থ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। উফ, এভাবে কি আর রোমান্টিক মুভি দেখা জমে? কোনো পপকর্ন নেই, কোনো কিছু নেই। একটা কাজ করলে কেমন হয়? নুডলস খেতে খেতে দেখলে দিদাম বলল ওয়াও জোস হবে, কিন্তু কে বানাবে? আমি বললাম আমি আছি না, এত চিন্তা করতে হবে না, তোমরা বসো, আমি নুডলস নিয়ে আসছি। আমি এই বলে মুচকে হাসি দিয়ে চলে আসলাম। আসিফ আমার দিকে কেমন করে জানো তাকালো, মনে হয় অবাক হয়েছে। আমি কিচেনে চলে আসলাম। আজকে দিদাম তোমাকে আমি এমন নুডলস খাওয়াবো যে তোমার সাতজনের নামও ভুলে যাবে। সকালে আমাকে থাপ্পড় খাওয়ানো, অন্যের হাজবেন্ডের দিকে তাকানোর ফল কেমন হতে পারে একটু না হয় টেলার দিলাম। আজকে 3 বাটি নুডলস করলাম। আমারটা কিচেনে রেখে ওনাদের দুজনেরটা টিয়েতে রাখলাম। ওনারটা ঠিকঠাকই ছিল, কিন্তু দিদামের বাটিতে সস এর বদলে ইচ্ছে মতো লাল মরিচের গুঁড়ো পানি দিয়ে ভিজিয়ে দিলাম। দেখতে একদম সসের মতোই লাগছে। ট্রেটা টেবিলে রাখতেই দিদাম নুডলস নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি নিজ হাতে করে দিদামের দিকে বাটিটা এগিয়ে দিলাম। দিদাম নেওয়ার আগেই উনি নিয়ে নিলেন। আমি বললাম আরে এটা তো দিদামের। আসিফ বলল তো আরেকটা আছে না, ওইটা দিয়ে দাও। আমি বললাম না, ওনাকে এটাই খেতে হবে। আসিফ বলল আজব, এটাই কেন খেতে হবে? খাবারে কি কিছু মিশিয়ে দিছো? আমি বললাম কি যাতা বলছেন? আসিফ বলল তাহলে। আমি আর কিছু বললাম না, সোজা সেখান থেকে কেটে গেলাম। দিদাম নিজের বাটি হাতে নিয়ে টিভি দেখতে দেখতে খেতে লাগলো। আসিফ প্রথম চামচটা খেতে নিবে, তখন আমি একটু জোরে গলা কাশি দিই। উনি আমার দিকে তাকালে আমি ইশারা করে না করি, কিন্তু উনি সেটা বুঝতে পেরে খাওয়া শুরু করলো। প্রথমবার মুখে নিয়ে বুঝতে পারলো ঠিক কতটা ঝাল। আমার দিকে তাকালে আমি হাত জোর করে না করি, কিন্তু তা উনি আমার কোনো কথা শোনেননি। খেতেই লাগলো। ওনার চোখ একদম ঝালে লাল হয়ে গেছে, পানি টপ টপ করে পড়ছে। আমি শেষে বাধ্য হয়ে গিয়ে বাটিটা নিচে ফেলে দিই। পানির গ্লাসটা ওনার দিকে বাড়িয়ে দিতেই উনি নিচে ফেলে দেয়। আমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়, তারপর গাল দুটো ধরে ঠোঁট জোড়া দখল করে নেয়। দিদাম অবাক হয়ে হা হয়ে তাকিয়ে আছে। আমি নিজেও অনেকটা অবাক। প্রায় 2 মিনিট হয়ে গেছে, এখনো ঠোঁট ছাড়ার কোনো নাম নেই। আমি একটু নড়ে উঠলেই আরো জোরে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নিচ থেকে ছেড়ে দেয়। তারপর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। আমি পুরো বোকা বনে যাই। দিদামের দিকে চোখ গেলে দেখি ও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে সেখান থেকে চলে যাই। রুমে এসে দেখি ওনার চোখগুলো লাল হয়ে আছে। ওনার সামনে দাঁড়িয়ে বলি কি দরকার ছিল তখন ওই নুডলসগুলো খাওয়ার? আমি তো আপনাকে বারবার ইশারা করে না করছিলাম, কিন্তু আপনি আমার কথা বুঝেও খেয়ে নিলেন। আসিফ বলল এটা কেন করতে চেয়েছিলেন? তুমি জানো এই ঝালটা দিদাম খেলে ওর অবস্থা ঠিক কেমন হতো? আমি বুঝতে পারছি না তোমার ওকে নিয়ে এত প্রবলেম কেন। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন আমার বিষয় নিয়ে এত নাক গলাচ্ছ? কেন দিদামকে নিয়ে এতটা জেলাস ফিল করছো বলো আমাকে। আসিফ কথাগুলো রাগের সুরেই আমাকে বলল। আমি কিছুটা কেঁপে উঠলাম। উনি পাশে থাকা ফুলদানিটা নিচে ফেলে দিতে চাইলে আমি উনার হাত ধরে ফেলি, আর তার ঠিক জায়গায় রেখে বলি আমার দিদামকে সহ্য হয় না, কিন্তু কেন হয় না সেটা নিজেও জানি না, আর আমি চাই আপনি ওর সাথে না মিশেন। আসিফ বলল তাহলে তো আমি আরো বেশি মিশবো। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম কি? আসিফ বলল হ্যাঁ, কারণ এখন থেকে আমি ওই জিনিসগুলো বেশি করব যে জিনিসগুলো তোমার পছন্দের না। উনি আমাকে সাইড করে চলে যেতে নিলে আমি ওনার সামনে দাঁড়িয়ে বলি আপনার সাথে আমার কিছু কথা আছে। আসিফ বলল তোমার সাথে এখন কোনো কথা বলতে চাচ্ছি না আমি। আমি বললাম কথাগুলো খুব দরকারি, আর কথাগুলো আমার আপনার বা দিদামের বিষয় নিয়ে নয়, বরং আপনার আদরের ছোট বোনকে নিয়ে। আসিফ বলল ফারিনকে নিয়ে আবার কি কথা? আমি বললাম বলবো, কিন্তু তার আগে প্রমিস করতে হবে আমি যা বলবো তা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। আসিফ বলল আচ্ছা প্রমিস। আমি বললাম তাহলে শুনুন, ফারিন একটা ছেলেকে খুব ভালোবাসে, আর ছেলেটাও ফারিনকে খুব ভালোবাসে। আসিফ বলল ওয়াও গ্রেট,
তাহলে আমার বোন ডুবে ডুবে জল খাচ্ছে, তো ছেলে কি করে? আমি বললাম সবই বলছি, আগে আপনি আমার কথাটা পুরোটা শুনুন। আসিফ বলল, ও আচ্ছা বলো। আমি বললাম, ওরা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। ছেলের আব্বু একজন নিম্নমানের ব্যবসায়ী, কিন্তু ছেলেটা খুবই ভালো। আর ছেলেটা একটা কোম্পানিতে ভালো পদে চাকরি করে। ফারিন বলছিল তাদের বিয়েটা। আসিফ বলল, অসম্ভব, এটা কখনো হতে পারে না। আমার বোনের বিয়ে আমি জেনে শুনে এমন একটা ছেলের সাথে কখনো দিতে পারি না। ওর জন্য অলরেডি কত ভালো ভালো আমাদের স্ট্যাটাসের সাথে মিল পাত্র পড়ে আছে, আর আমি এমন একটা ছেলের সাথে দিব? আমি বললাম, কিন্তু ওরা একে অপরকে অনেক ভালোবাসে। আসিফ বলল, এইসব প্রেম ভালোবাসা কিছু না, আজ আছে তো কাজ নেই। আর এইসব ছেলেরা মেয়েদের টাকা দেখে ভালোবাসে, মন দেখে নয়। আমি বললাম, ঠিকই বলছেন, প্রেম ভালোবাসা কিছুই না, শুধু স্বার্থ বোঝে, কেউ টাকার কেউ দেহের। আমার কথাটা শুনে উনি আমার দিকে ফিরে তাকায়। আমি ওনার সামনে গিয়ে বলি, যদি ওরা ওদের মতো করে ভালোবেসে সুখে থাকতে পারে, তাহলে আপনার সমস্যা কোথায়? যদি ভালোবাসাটা থাকে, তাহলে কুড়ে ঘরে আকাশে চাঁদ আনা যায়। আর যদি ভালোবাসাটাই না থাকে, তাহলে আপনার আমার মতো হয়। আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাচ্ছি। আর হ্যাঁ, ওই ছেলেটা যদি টাকা দেখে ভালোবাসতো, তাহলে কেন এখন সে নিজেই সরে যেতে চাচ্ছে? কেন নিজেকে যোগ্যতাহীন ভেবে সরে যাচ্ছে? প্রতিটা ছেলে এক হয় না। আসিফ বলল, যাই হোক, আমি এটা মানবো না। আমি বললাম, তাহলে আমি এটা ধরে নিব আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। যদি ভালোবাসতেন, তাহলে অন্যের ভালোবাসার মূল্য দিতে জানতেন, এভাবে নিজে একটা ভালোবাসার সম্পর্কটা শেষ করে দিতেন না। আসিফ বলল, তুমি যেই কথাগুলো বলছো, ওইগুলো একবার নিজের দিকে নিয়ে কল্পনা করে ভাবো তো। তুমি কি আমার ভালোবাসাটাকে মূল্য দিচ্ছ, না প্রতিনিয়ত অপমান করছো? ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ওনার প্রশ্নের কোনো জবাব আমার জানা নেই। উনি আমার সামনে এসে বললেন, কখনো কাউকে কিছু বোঝাতে গেলে নিজের দিকে আগে চিন্তা করতে হয়। আমি বললাম, আপনি আমাকে ভালোবাসেন? আচ্ছা, ধরে নিলাম ভালোবাসেন, তাহলে এর প্রমাণ দিতে পারবেন? আসিফ বলল, কি প্রমাণ দিতে হবে বলো আমাকে। আমি বললাম, আমি তখনই বুঝবো যখন আপনি নিজ থেকে পরিবারের সবাইকে রাজি করিয়ে ফারিনকে তার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে দিবেন। আসিফ বলল, তুমি কি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ? আমি বললাম, মোটেও না, পরীক্ষা নিচ্ছি, দেখি হেরে যান নাকি জিতেন। আসিফ বলল, যদি জিতে যাই তাহলে কি হবে? আমি বললাম, আপনার ভালোবাসা সত্যি প্রমাণিত হবে। আসিফ বলল, তাতে কি হবে? প্রমাণ না করতে পারলেও আমি তোমাকেই ভালোবাসি। উনি আমার কাছে আসতে চাইলে সামনে হাত ধরে বলি, সবকিছুর প্রমাণ করার দরকার হয়। আসিফ বলল, ওকে ডান, আগামী এক সপ্তাহের মাঝে আমি ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর প্রমাণ দিব। উনি একটা মুচকি হাসি দিলেন, আমিও একটু হাসলাম। উনি ল্যাপটপে বসে গেলেন। আমি রাতের খাবার রেডি করতে নিচে চলে আসলাম। পরের দিন বিকালবেলা উনি গার্ডেনে বসে আছেন। আমি কফি বানিয়ে নিয়ে গেলাম। আমি বললাম, আপনার কফি। আসিফ বলল, সূর্যটা আজকে কোন দিক দিয়ে অস্ত যাবে? আমি বললাম, আপনাকে কফি দেওয়াটাই ভুল হয়েছে। উনি শয়তানি করায় আমি একটু রাগ দেখিয়ে কথাটা বললাম, আর উনি হেসে দিলেন। এরই মাঝে সাতচন্নি দিদাম এসে হাজির। কথা নেই বার্তা নেই, এসে আসিফের পাশে বসে পড়ল, আর আসিফ কফিটা নিয়ে নিল। আমি বললাম, এটা ওনার কফি। দিদাম বলল, তাতে কি? ওর আর আমার মাঝে পার্থক্য কি? এই বলে দিদাম কফি মুখে দিতে যাবে, তার আগেই আমি মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করলাম। আর আসিফ এসে আমাকে ধরতে নিলে দিদামের কফির মগ নিচে পড়ে যায়, আর আমার সম্পূর্ণ কফি দিদামের জামায় পড়ে যায়। আসিফ আমাকে ধরে পাগলের মতো করতে লাগে। কি হয়েছে তোমার? জ্বর আসছে? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? আমাকে বলনি কেন? আয়াত বলল, এত ধৈর্য হবার কিচ্ছু। তোমার শরীর খারাপ লাগছে, আমাকে বলনি কেন? আয়াত বলল, এত ধৈর্য হারাবার কিছু হয়নি, আমি ঠিক আছি। আর সরি দিদাম, আসলে আমি বুঝতে পারিনি। আসিফ বলল, এতে সরি বলার কিছু হয়নি। দিদাম, তুমি চেঞ্জ করে আসো। আয়াত, তুমি আমার সাথে বসো। আসিফ আমাকে নিয়ে সোফায় বসে গেল। দিদাম উঠে ভিতরে চলে যেতে লাগলো। পিছন ফিরে তাকাতেই আমি একটা চোখ টিপ দিলাম, আর ও বুঝে গেল সবটা আমি ইচ্ছে করেই করেছি। তাই সে রাগে ফুসতে ফুসতে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর দিদাম চলে এলো। আমি আসিফের কাছে মাথা রেখে বসেছিলাম। কেন জানি দিদামকে দেখিয়ে ওনার সাথে মেশাটা আমার ভালোই লাগছে। এখন আর আগের মতো করে ঘৃণাটা আসে না। দিদাম এসেই বলতে লাগলো, আসিফ, তুমি কি ফ্রি আছো আজকে সন্ধ্যায়? আসিফ বলল, হ্যাঁ, কেন বলো তো? দিদাম বলল, আসলে আমি আজকে সন্ধ্যায় একটা মুভির টিকিট কেটেছিলাম। তুমি যদি ফ্রি থাকো তাহলে। দিদাম আর কিছু বলার আগেই আমি ওনার থেকে টিকিটগুলো নিয়ে বলতে শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের আগে বলবা না যে তুমি আমার আর তোমার ভাইয়ের জন্য এত বড় সারপ্রাইজ রেডি রেখেছো?
আমার কথা শুনে আসিফ অবাক হয়ে যায়। আর দিদাম তো না পারছে কিছু বলতে, না পারছে কথাটা সহ্য করতে। সে চোখ দিয়ে আগুন দিচ্ছে আমার দিকে। আমিও কম কিসে, আমিও দিদামকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম, কি প্রতিনিয়ত হেরেই যাচ্ছ? যাই হোক, আমি তোমাকে কেমন সারপ্রাইজ দিলাম বললে না তো। তারপর ওকে ছেড়ে দিয়ে বললাম, আমরা অবশ্যই মুভি দেখতে যাব, কিন্তু দিদাম দিনটা কেটে নিলেও পারতে, তুমিও আমাদের সাথে যেতে পারতে। যদিও স্বামী স্ত্রীর মাঝে বাইরে থার্ড পারসন কেউ যেতে নেই, তাও তুমি যেতে পারতে। আসিফ বলল, আয়াত আমার সন্ধ্যায় কাজ আছে, আমি পারবো না। আর দিদাম তোমাকে অবশ্যই আমার সাথে যেতে হবে, রেডি থেকো। উনি এই কথাগুলো বলে চলে গেলেন। আমি এক পা পিছিয়ে গেলাম। উনি এতদিন আমার সাথে সময় কাটানোর জন্য কতটা ইচ্ছা রাখতেন, আর আজকে উনি নিজেই আমাকে এভাবে অ্যাভয়েড করছেন। দিদাম আমার সামনে এসে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। দিদাম বলল, কেমন লাগলো ছটকাটা? তুমি আমাকে সারপ্রাইজ দাওনি, বরং নিজেই সারপ্রাইজ হয়ে গেছো। আর পরপর যা হবে সবকিছুতেই তুমি এভাবে সারপ্রাইজ হবে। জাস্ট ওয়েট আনছি। দিদাম ভিতরে চলে গেল। আমি সোফায় ধপ করে বসে গেলাম আর ভাবতে লাগলাম, তাহলে কি সত্যি উনি পাল্টে যাচ্ছেন? আমার অপছন্দের জিনিসগুলোই কি করবেন, আমি যেগুলো না করব ওইগুলোই কি করবেন? এইসব ভাবতে ভাবতে আমার মাথাটা ধরে গেল। আমি নিজেও বুঝতে পারছি না আমি কেন এইসব এত ভাবছি। আমি তো ওনাকে ভালোবাসি না, তাহলে কেন ওনার কথা এত ভাবছি আমি? উনি আর দিদাম বাইর হয়ে গেলেন। দুজন একজন আরেকজনের হাত ধরে বের হচ্ছিল। দুজন খুব হাসি খুশি দেখতে লাগছিল। রাত 12টা বাজে, এখনো ওনারা বাসায় আসেনি। আমি ড্রয়িং রুমে হাঁটছি, ওনার নাম্বারে কল দিয়েছিলাম, রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দিলাম। দিদামের কাঁধে হাত ধরে দাঁড়িয়ে আছে উনি। কেমন একটা ঘ্রাণ আসতে লাগলো। ঘ্রাণটাই বোঝা গেল উনি আজকে ড্রিঙ্ক করেছেন। শুধু উনিই নয়, দিদামও ড্রিঙ্ক করেছে। দিদাম বলল, এই গাইয়া ভূত, সামনে থেকে সরো, আমাদের ভিতরে আসতে দাও। আসিফ বলল, তুই চিজ বাডি। আসিফ গান গাইতে গাইতে পড়ে যাচ্ছিল। আমি ধরতে যাব তার আগেই দিদাম ধরে ফেলে। তারপর ওনাকে নিয়ে উপরে চলে যাই। আমি দরজা লক করে আসতে আসতে একটু লেট হয়ে যায়। রুমে এসে দেখি আসিফ খাটে জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর দিদাম তার শার্ট খোলার ট্রাই করছে। আমি ওর হাত ধরে বললাম, কি করছোটা কি তুমি? দিদাম বলল, ও গড, কেন যে ডোরটা লক করতে ভুলে গেলাম। আমি বললাম, ডোর লক করে কি করতে? দিদাম বলল, আমি আর আসিফ প্রেম সাগরে ভেসে যেতাম। দিদাম নেশার ঘরে কথাটা বললেও আমার সহ্য হলো না। সাথে সাথে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তারপর উঠে দাঁড়িয়ে বলে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার গালে থাপ্পড় মারার? আমি বললাম, এটা তো মাত্র ট্রেইলার, এরপর যদি এমন কোনো বাজে কথা শুনি তাহলে তোমার অবস্থা আমি ঠিক কি করব তা স্বপ্নেও কল্পনা করতে পারছো না তুমি। দিদাম বলল, কি করবে তুমি? তুমি হয়তো জানো না আমি ঠিক কি করতে পারি। আর আমি চাইলে এখনই আসিফকে নিয়ে প্রেম সাগরে ভাসতে পারি তোমার চোখের সামনে। ও আরেকটা কথা বলার আগে আমি আবারও একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। আমি আসিফের কাছে গেলাম, ওনার শার্টটা খুলে দিলাম, জুতাগুলো খুলে দিলাম, বেল্টটা খুলতে যাব, ঠিক তখনই উনি আমার হাত ধরে ফেললেন। তারপর টান দিয়ে ওনার বুকে টেনে নিলেন। আমার গাল দুটো ধরে বাচ্চাদের মতো বলতে থাকেন, এই হলুদ পরি, হলুদ পরি, আমার হলুদ পরি, তুমি কেন বোঝো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তোমাকে যখন প্রথম দিন দেখেছিলাম সেই দিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে তোমাকে ফলো করতাম। তোমার কলেজের খরচগুলো আমি আগে থেকেই দিয়ে রাখতাম। ক্যান্টিনের খরচগুলো তোমার থেকে নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তাই তো তোমাকে এভাবে বিয়ে করলাম। ভেবেছিলাম মেনে নিবে, কিন্তু না, মানোনি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি হলুদ পরি। আই লাভ ইউ সো। আর কিছু বলতে পারলো না। তার আগেই হয়তো ঘুমিয়ে যান। আমি শুনেছি মানুষ নাকি নেশার করে সব সত্যি বলে দেয়। তাহলে কি উনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন? আর তাহলে উনি ওই ব্যক্তি ছিলেন যার কাজগুলো আমার কাছে আজব আর অদ্ভুত লাগতো, কিন্তু প্রতিদিন রিক্সায় ফুল পাওয়াটার প্রতি সত্যি একটা ভালো লাগা কাজ করত। তাহলে আসিফ সাইকোই হলো, ওই মিস্টার সাইকো। আমি ওনার মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। সকাল হয়ে গেছে। ঘুম ভেঙে কারো হার্টবিটের শব্দ শুনতে পারলাম। উপরের দিকে তাকিয়ে দেখি উনি আমাকে ওনার সাথে জড়িয়ে রেখেছেন। আমি নিচ থেকে চাইলেও সরে যেতে পারতাম, কিন্তু আসিনি। ভালো লাগছিল ওনার হার্টবিটের শব্দগুলো শুনতে। হঠাৎ করে উনি নড়ে চড়ে উঠলেন। আমি আবার চোখ বন্ধ করে ফেলি।
উনি আমার চুলগুলোকে কপাল থেকে সরিয়ে দেওয়ায় বুঝতে পারলাম উনি সজাগ হয়ে গেছেন। আমার কপালে আলতো করে নিজের ঠোঁটটা স্পর্শ করে উঠে ওয়াশরুমে চলে গেল। আমি শুয়ে শুয়ে গত রাতের কথা ভাবছি, নেশার ঘরে কি সত্যিটা বলল নাকি শুধুমাত্র ভীমরতি ছিল। কিন্তু উনি তো আমাকে সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি, যদিও এখন দিদামের সাথে বেশি সময় দিচ্ছে। আমাকে ওই দিদামকে সায়স্তা করতেই হবে, কিন্তু কি করে, এইসব ভাবছিলাম। তখনই উনি ওয়াশরুম থেকে দরজা খুললেন। আমি এমন ভান করে চোখ খুললাম যেন মনে হয় ওনার দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেছে। আমি একটু বিরক্তকর ভাব নিয়ে বললাম, সকাল সকাল কি শুরু করছেন? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবেন না? আসিফ বলল, সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, তা কি করে বুঝতে পারবেন? বুঝবেন তো সব ওই দিদামের বিষয়গুলো। আর কিছু বলার আগেই উনি আমার হাত ধরে টেনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে বলল, তুমি যদি আর একবার দিদামকে নিয়ে ওইসব কথা বলো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমি বললাম, সত্যি বললে সবারই গায়ে লাগে। আসিফ বলল, এটা কোনোভাবেই সত্যি না। উনি আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে গেলেন। আমি সোফায় বসে পড়লাম। চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। বুঝতে পারলাম না কেন, ওনাকে বিশ্বাস করতে পারছি না বলে নাকি উনি আমার থেকে দূরে সরে যাচ্ছে বলে। আচ্ছা, উনি যদি আমাকে ভালোই না বাসতো তাহলে কেন সকালে আমি ঘুমিয়েছিলাম ভেবে কিস করলো? আমি বা কেন ওনার ভালোবাসা নিয়ে পড়ে আছি? তাহলে কি আমি ওনাকে ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে দেখি টেবিলে নাস্তা বানানো। তাহলে কি উনি নাস্তা বানিয়েছেন? আমি টেবিলে বসতে যাব, তার আগেই দিদাম আসিফকে হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, আজকে আমি খুব সকাল সকাল উঠে তোমার জন্য নাস্তা বানিয়েছি। জানি না কেমন হবে, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে ভালো করতে চেয়েছি। আমি বললাম, আসলে দিদাম তুমি বানিয়েছো ঠিকই, কিন্তু উনি স্যান্ডউইচ সকালে খান না, তাই তুমি এগুলো সরিয়ে ফেলো, আমি একটা কিছু বানিয়ে আনছি। আমি এই বলে কিচেনের দিকে যেতে নিলে উনি বললেন, কে বলেছে আমি এসব খাই না? আমি এগুলো খাই, আর দিদামের হাতে বানানো হলে তো আরো বেশি করে খাবো। উনি কথাটা বলে খেতে লাগলেন। আমার কাছে উনার কথাগুলো খুব খারাপ লাগলো। আমি কিছু না বলে চুপচাপ উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর উনিও রুমে আসলেন। আমি কোনো কথা বললাম না, চুপচাপ রেডি হতে লাগলাম। রেডি হয়ে পাঁচটা নিয়ে বেরোতে যাব, ঠিক তখনই উনি আমার হাত ধরে ফেললেন। আসিফ বলল, আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? কখন থেকে জিজ্ঞেস করছি কোনো উত্তর দিচ্ছ না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমি বললাম, আপনার রাগ উঠলে আপনি ঠিক কি করতে পারেন তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না, তাই আমি এখন আর আপনাকে ভয় পাই না। আর আমি কোথায় যাচ্ছি তা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এখন আমার হাতটা ছাড়ুন। আসিফ বলল, আমার উত্তর না পেলে আমি তোমাকে ছাড়বো না। আমি বললাম, নোকে ধরে রাখুন, তাও আমি দিব না উত্তর। দেখতে চাই আপনি কতক্ষণ আমার হাত ধরে রাখতে পারেন। আসিফ বলল, হলুদ পরি, তুমি তো জানোই আমি যা বলি তাই করি, তাও কেন বারবার চ্যালেঞ্জ ছুড়ে মারো? উনি আমার কাছে এসে আমার কানের পাশে হাত দিয়ে কথাটা বলল, আরেক হাত দিয়ে আমার হাত ধরে আসে। এখন আমার রাগ উঠে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। উনি আমার হাত ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে সরে গেল। আমি রাগে চিৎকার করে বললাম, আপনি কি চান বলুন তো? আমাকে কি একটু শান্তিতে বাঁচতে দিবেন না? আমি কোথায় যাচ্ছি আপনাকে বলে যেতে হবে নাকি? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের সম্পর্কটা আর বাকি 5টা সম্পর্কের মতো স্বাভাবিক না, তাদের মতো ভালোবাসায় পূর্ণ না। আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, যা আছে শুধুমাত্র ঘৃণা আছে, ঘৃণা। আমি আর কোনো কথা না বলে দৌড়ে রুম থেকে চলে আসি। আসার পর শুধু শুনতে পাই রুমে কিছু একটা ভেঙে গেছে। আমার চোখ দিয়েও পানি পড়ছে। জানি না পানিটা কিসের, ওনাকে ঘৃণা করার জন্য নাকি ওনাকে হার্ট করার জন্য। বাইরে এসে একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিটা নিজের গতিতে চলছে, তার সাথে মিলিয়ে আমার কল্পনাও চলছে। আজ কতদিন পর ওর সাথে দেখা হবে, আমাকে দেখে ওর কেমন রিয়াকশন হবে শুধু তাই ভাবছি। আচ্ছা, ও কি আমার আর আসিফের বিষয়টা মেনে নিতে পারবে? আমাকে কি কখনো মাফ করতে পারবে? আমি শিওর ও সবটা জেনে ও বলবে আসিফকে ডিভোর্স দিয়ে দিতে। কথাগুলো ভাবতে ভাবতেই ট্যাক্সি ব্রেক চাপলো। ভাড়াটা পরিশোধ করে কফি শপের ভিতরে ঢুকে গেলাম। ওর প্রিয় কালো কালারের শাড়ি পরে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে সেজেছি শুধুমাত্র তারই জন্য। শুধু দূর থেকে চোখ আটকে গেল প্রিয় মানুষটার মুখটাই। আজকেও আমার জন্য বেলি ফুলের মালা আর চকলেট বক্স নিয়ে বসেছিল। আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে। আজকে 5টা বছর পর তার সাথে দেখা। চেহারায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে দাড়ি ছিল না, কিন্তু এখন চাপ দাড়ি রেখে দিয়েছে। আগে যেই মানুষটা ফর্মাল ড্রেস কোনো ফাংশনেই পরে যেত না, আজকে ফর্মাল ড্রেস পরে এসেছে। ওর দিকে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকার পর দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। সে একটু মুচকে হাসি দিয়ে বলল, যা, এখনো আগের মতোই আছো? আমি বললাম, কি মনে করছিলে তোমার মতো করে পাল্টে যাব?
আচ্ছা এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আমি ওর কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম, ওকে ছেড়ে দিলাম, তারপর বসে গেলাম। আমাকে লজ্জা পেতে দেখে ও বলল, এখনো আগের মতোই লজ্জা পাও তুমি? আমি বললাম, এখন এইসব ফর্মালিটি তুমি বাদ দাও, তুই করে বল, নয়তো কান ছিঁড়ে ফেলবো। যা, তুই তো দেখছি সত্যি আগের মতোই আছিস। আমি বললাম, কি মনে করছিলি? প্রথমে তুমি তুমি করে বলছি বলে সব ভুলে গেছি? কিছুই ভুলিনি, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে আছে। এত বড় হয়েও বড়দের মতো সম্মান করতে শিখিসনি। আমি বললাম, আইসেম, তুই আমার বয়সের 5 বছরের বড় হলেও আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের, যদি আমরা এক ক্লাসের না। ছেলেটি বলল, হয়েছে, তোর এত ঢঙ্গের আলাপ বাদ দিয়ে বল কেমন আছিস। আমাদের কথা চলতে লাগলো। আসলে ও আমার বেস্ট ফ্রেন্ড আকিদ, আমার থেকে বয়সে 5 বছরের বড়, কিন্তু একটা ট্রেন জার্নিতে ওর সাথে পরিচয়, আর সেখান থেকেই বন্ধুত্বের শুরু। এক রাতের মাঝেই এভাবে বন্ধুত্ব হয়ে যাবে তা কখনোই ভাবিনি। অনেকক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করলাম। একসাথে কফি শপ থেকে বেরোতে যাচ্ছিলাম, তখনই একটা গাড়ি আমাদের সামনে এসে ব্রেক করলো। গাড়িটা দেখে বুঝতে বাকি রইল না কি হতে পারে। আমি চুপচাপ যেভাবে আকিদের হাত টেনে বেরোচ্ছিলাম সেভাবেই দাঁড়িয়ে আছি। উনি গাড়ি থেকে বের হয়ে নিজের গ্লাসটা চোখ থেকে খুলে আমাদের হাতের দিকে তাকালো, তারপর কিছু না বলে চুপচাপ আমার সামনে এসে বলল, গাড়িতে গিয়ে বসো, বাসায় যাবে। আমি ওনার কোনো কথার উত্তর না দিয়ে আকিদকে টেনে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই উনি আমার হাত ধরে টেনে ওনার বুকের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কথা কানে গিয়ে পৌঁছায়নি। আমি বললাম, আপনার কি সকালের কথা মনে নেই? যদি মনে থাকে তাহলে কেন আবার এইসব শুরু করছেন? আসিফ বলল, আয়াত, আমি ভালোই ভালোই বলছি গাড়িতে চলো, নয়তো। আমি বললাম, নয়তো কি? আসিফ বলল, নয়তো কি দেখতে চাও তুমি? তাহলে দেখো। এই বলেই উনি আমাকে কোলে তুলে নিল। আমাকে এভাবে কোলে তুলে নিবে আমি ভাবতেই পারিনি। আমাকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে নিবে, তখনই আকিদ ওনার সামনে এসে দাঁড়ায়। আকিদ বলল, আপনার সাহস তো কম না, আমার চোখের সামনে আয়াতকে কোলে তুলে নিলেন, তাও আবার তার মতের বিরুদ্ধে গিয়ে। আকিদের কথা শুনে আসিফ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি হয়তো কিছুই জানো না, আমি কে বা আমার আর আয়াতের সম্পর্ক কি। বাই দ্য ওয়ে, তোমার সাথে পরে আমার খুব ভালো করে বোঝাপড়া হবে, এখন আমাকে যেতে হবে। এই বলে আসিফ গাড়ির দিকে পা বাড়াতে নিলে আকিদ আসিফের কলার ধরে ফেলে আর বলে, আয়াতকে কোল থেকে নামিয়ে দিন, নয়তো। আসিফ বলল, তুমি হয়তো জানো না আমি কে, আর ভালোই ভালোই বলছি কলার ছেড়ে দাও, তোমার পরে দেখে নিব। আকিদ বলল, কে রে তুই? আকিদ আসিফের কলার টেনে কথাটা বলল। এখন আসিফের রাগ বেড়ে গেল, সে আয়াতকে নামিয়ে আকিদকে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথেই সে ছিটকে গেল। তারপর আসিফ রেগে চোখ বড় বড় করে বলল, আমি তোর বাপ, আর তার চেয়ে বড় পরিচয়, আমি তোর এই আয়াতের বিয়ে করা জামাই। আকিদ উঠে দাঁড়িয়ে গালে হাত দিল, ঠোঁটের সাইড কেটে গেছে। আর যখন সে আসিফের কথা জানতে পারলো তখন অবাক হয়ে আমার দিকে তাকালো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আসিফ আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আমি আকিদের দিকে তাকিয়ে আছি, আকিদও আমার দিকে তাকিয়ে আছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। তোমরা তো আর আগের মতো আমাকে সাপোর্ট করতেছো না। তো যাই হোক, আজকে তোমাদের থেকে একটা রিকোয়েস্ট, সবাই 2000+ লাইক আর 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।